দুপুরের রোদে যখন দিক দিগন্তে আগুন জ্বলে উঠল, একটা ছোট্ট পাথরের ঢিপির আড়ালে শঙ্কর আশ্রয় নিলে। 135 ডিগ্রি উত্তাপ উঠেছে তাপমান যন্ত্রে। রক্ত মাংসের মানুষের পক্ষে এ উত্তাপে পথ হাঁটা চলে না। যদি যে কোনো রকমে এ ভয়ানক মরুভূমির হাত এড়াতে পারত, তবে হয়তো জীবন্ত অবস্থায় মানুষের আবাসে পৌঁছতে পারত। সে ভয় করে শুধু এই মরুভূমি, সে জানে কালাহারি মরু বড় বড় সিংহের বিচরণ ভূমি। তার হাতে রাইফেল আছে। রাত দুপুরেও একা যত বড় সিংহই হোক সম্মুখীন হতে সে ভয় করে না। কিন্তু ভয় হয় তৃষ্ণা রাক্ষসীকে। তার হাত থেকে পরিত্রাণ নেই। দুপুরে সে দুবার মরীচিকা দেখলে। এতদিন মরুপথে আসতেও এ আশ্চর্য নৈসর্গিক দৃশ্য দেখেনি। বইয়েই পড়েছিল মরীচিকার কথা। একবার উত্তর পূর্ব কোণে, একবার দক্ষিণ পূর্ব কোণে। দুই মরীচিকাই কিন্তু প্রায় একরকম, অর্থাৎ একটা বড় গম্বুজওয়ালা মসজিদ বা গির্জা, চারপাশে খেজুর কুঞ্জ, সামনে বিস্তৃত জলাশয়। উত্তর পূর্ব কোণের মরীচিকাটা তো বেশ স্পষ্ট। সন্ধ্যার দিকে দূর দিগন্তে মেঘমালার মতো পর্বতমালা দেখা গেল। শঙ্কর নিজের চোখে বিশ্বাস করতে পারল না। পূর্ব দিকে একটাই মাত্র বড় পর্বত এখান থেকে দেখতে পাওয়া সম্ভব, দক্ষিণ রোডেশিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালা। তাহলে কি বুঝতে হবে যে সে বিশাল কালাহারি পদব্রজে পার হয়ে প্রায় শেষ করতে চলেছে? না এও মরীচিকা? কিন্তু রাত 10টা পর্যন্ত পথ চলেও জ্যোৎস্না রাত্রে সে দূর পর্বতের সীমারেখা তেমনি স্পষ্ট দেখতে পেলে। অসংখ্য ধন্যবাদ হে ভগবান, মরীচিকা নয় তবে। জ্যোৎস্না রাত্রে কেউ কখনো মরীচিকা দেখেনি। তবে কি প্রাণের আশা আছে? আজ পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক সে। নিজের পরিশ্রমে ও দুঃসাহসের বলে সে তার সত্ত্ব অর্জন করেছে। দরিদ্র বাংলা মায়ের বুকে সে যদি আজ বেঁচে ফেরে। দুদিনের দিন বিকেলে সে এসে পর্বতের নিচে পৌঁছল। তখন সে দেখলে পর্বত পার হওয়া ছাড়া ওপারে যাওয়ার কোনো সহজ উপায় নেই। নইলে 25 মাইল মরুভূমি পাড়ি দিয়ে পর্বতের দক্ষিণ প্রান্ত ঘুরে আসতে হবে। মরুভূমির মধ্যে সে আর কিছুতেই যেতে রাজি নয়। সে পাহাড় পার হয়েই যাবে। এইখানে সে প্রকাণ্ড একটা ভুল করলে। সে ভুলে গেল যে 12,500 ফুট একটা পর্বতমালা ডিঙিয়ে ওপারে যাওয়া সহজ ব্যাপার নয়। রিক্টার্সভেল পার হওয়ার মতোই শক্ত। তার চেয়েও শক্ত, কারণ সেখানে আলভারেজ ছিল, এখানে সে একা। শঙ্কর ব্যাপারের গুরুত্বটা তেমন বুঝতে পারলে না। ফলে চিমানিমানি পর্বত উত্তীর্ণ হতে গিয়ে প্রাণ হারাতে বসল। ভীষণ প্রজ্বলন্ত কালাহারি পার হতে গিয়েও সে এমনভাবে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়নি। চিমানিমানি পর্বতে জঙ্গল খুব বেশি ঘন নয়। শঙ্কর প্রথম দিন অনেকটা উঠল, তারপর একটা জায়গায় গিয়ে পড়ল। সেখান থেকে কোনো দিকে যাবার উপায় নেই। কোন পথটা দিয়ে উঠেছিল সেটাও আর খুঁজে পেলে না। তার মনে হলো সে সমতল ভূমির যে জায়গা দিয়ে উঠেছিল তার 30 ডিগ্রি দক্ষিণে চলে এসেছে। কেন যে এমন হলো এর কারণ কিছুতেই সে বের করতে পারলে না। কোথা দিয়ে কোথায় চলে গেল, কখনো উঠছে কখনো নামছে, সূর্য দেখে দিক ঠিক করে নিচ্ছে। কিন্তু 7-8 মাইল পাহাড় উত্তীর্ণ হতে এতদিন লাগছে কেন? তৃতীয় দিনে আর একটা নতুন বিপদ ঘটল। তার আগের দিন একখানা আলগা পাথর গড়িয়ে তার পায়ে চোট লেগেছিল। তখন তত কিছু হয়নি। পরদিন সকালে আর সে শয্যা ছেড়ে উঠতে পারে না। হাঁটু ফুলেছে, বেদনাও খুব। দুর্গম পথে নামা ওঠা করা এ অবস্থায় অসম্ভব। পাহাড়ের একটা ঝর্ণা থেকে উঠবার সময় জল সংগ্রহ করে এনেছিল, তাই একটু একটু করে খেয়ে চালাচ্ছে। পায়ের বেদনা কমে না যাওয়া পর্যন্ত তাকে এখানেই অপেক্ষা করতে হবে। বেশি দূর যাওয়া চলবে না। সামান্য একটু আধটু চলাফেরা করতেই হবে খাদ্য ও জলের চেষ্টায়। ভাগ্যে পাহাড়ের এই স্থানটা যেন খানিকটা সমতল ভূমির মতো, তাই রক্ষে।
এই সব অবস্থায় এই মনুষ্যবাসীন পাহাড়ে বিপদ তো পদে পদেই। একা এ পাহাড় টপকাতে গেলে যে কোনো ইউরোপীয় পর্যটকদেরও ঠিক এই রকম বিপদ ঘটতে পারত। শঙ্কর আর পারে না। ও হৃৎপিণ্ডে কি একটা রোগ হয়েছে। একটু হাঁটলেই ধরাস ধরাস করে হৃৎপিণ্ড পাঁজরায় ধাক্কা মারে। অমানসিক পথশ্রমে, দুর্ভাবনায়, অখাদ্য কুখাদ্য খেয়ে, কখনো বা অনাহারের কষ্টে ওর শরীরে আর কিছু অবশিষ্ট নেই। 4 দিনের দিন সন্ধেবেলা অবসন্ন দেহে সে একটা গাছের তলায় আশ্রয় নিলে। খাদ্য নেই গতকাল থেকে। রাইফেল সঙ্গে আছে, কিন্তু একটা বন্য জন্তুর দেখা নেই। দুপুরে একটা হরিণকে চড়তে দেখে ভরসা হয়েছিল, কিন্তু রাইফেলটা তখন ছিল 50 গজ তফাতে, একটা গাছে ঠেস দেওয়া। আনতে গিয়ে হরিণটা পালিয়ে গেল। জল খুব সামান্যই আছে চামড়ার বোতলে। এই অবস্থায় নেমে এসে ঝর্ণা থেকে জল আনবেই বা কি করে? হাঁটুটা আরো ফুলেছে। বেদনা এত বেশি যে একটু চলাফেরা করলেই মাথা শির পর্যন্ত ছিঁড়ে পড়ে যন্ত্রণায়। পরিষ্কার আকাশের নিচে জলকণাশূন্য বায়ুমণ্ডলের গুণে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। দিক চক্রবালে মেঘলা করে ঘিরেছে নীল পর্বতমালা দূরে দূরে। দক্ষিণ পশ্চিম দিগন্তে বিস্তীর্ণ কালাহারি, দক্ষিণে ওয়াহাকুহক পর্বত। তারও অনেক পিছনে মেঘের মতো দেখা যায় পল ক্রুগার পর্বতমালা। সলসবেরির দিকে কিছু দেখা যায় না। চিমানিমানি পর্বতের এক উচ্চতর শৃঙ্গ সেদিকে দৃষ্টি আটকেছে। আজ দুপুর থেকে ওর মাথার উপর শকুনির দল উঠছে। এতদিন এত বিপদেও শঙ্করের যা হয়নি, আজ শকুনির দল মাথার উপর উঠতে দেখে সত্যি ওর ভয় হয়েছে। ওরা তাহলে কি বুঝেছে যে শিকার জুটবার আর বেশি দেরি নেই? সন্ধ্যার কিছু পরে কি একটা শব্দ শুনে চেয়ে দেখলে পাশেই এক শিলাখণ্ডের আড়ালে একটা ধূসর রঙের নেকড়ে বাঘ। নেকড়ের লম্বা ছুঁচালো কান দুটো খাড়া হয়ে আছে। সাদা সাদা দাঁতের ওপর দিয়ে রাঙা জিভটা অনেকখানি বার হয়ে লকলক করছে। চোখে চোখ পড়তেই সেটা চট করে পাথরের আড়াল থেকে সরে দূরে পালালো। নেকড়ে বাঘটাও কি তাহলে বুঝেছে পশুরা নাকি আগে থেকে অনেক কথা জানতে পারে? হাড় ভাঙা শীত পড়ল রাত্রে। ও কিছু কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বাললে। অগ্নিকুণ্ডের আলো যতটুকু পড়েছে তার বাইরে ঘন অন্ধকার। কি একটা জন্তু এসে অগ্নিকুণ্ড থেকে কিছু দূরে অন্ধকারে দেহ মিশিয়ে চুপ করে বসল। কোয়োট, বন্য কুকুর জাতীয় জন্তু। ক্রমে আর একটা, আর দুটো, আর 3টে। রাত বাড়বার সঙ্গে সঙ্গে 10-15টা এসে জমা হলো। অন্ধকারে তার চারধার ঘিরে নিঃশব্দে অসীম ধৈর্যের সঙ্গে যেন কিসের প্রতীক্ষা করছে। কি সব অমঙ্গলজনক দৃশ্য! ভয়ে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। সত্যিই কি এতদিনে তারও মৃত্যু ঘনিয়ে এসেছে? সেও পারলে না রিক্টার্সভেল থেকে হিরে নিয়ে পালিয়ে যেতে? ওহ, আজ কত টাকার মালিক সে! হীরের খনি বাদ যাক, তার সঙ্গে যে 6খানা হিরে রয়েছে তার দাম অন্তত 2-3 লক্ষ টাকা নিশ্চয়ই হবে। তার গরিব গ্রামে গরিব বাপ মায়ের বাড়ি যদি সে এই টাকা নিয়ে গিয়ে উঠতে পারত, কত গরিবের চোখের জল মুছিয়ে দিতে পারত। গ্রামের কত দরিদ্র কুমারীকে বিবাহের যৌতুক দিয়ে ভালো পাত্রে বিবাহ দিত। কত সহায়হীন বৃদ্ধ বৃদ্ধার শেষ কটা দিন নিশ্চিন্ত করে তুলতে পারত। কিন্তু যা হবার নয়, কি হবে সেসব ভেবে? তার চেয়ে অপূর্ব রাত্রির নক্ষত্রালোকিত আকাশের শোভা, এই বিশাল পর্বত ও মরুভূমির নিস্তব্ধ গম্ভীর রূপ, মৃত্যুর আগে সেও চোখ ভরে দেখতে চায় সেই ইটালিয়ান যুবক গাত্তির মতো। ওরা যে অদৃষ্টের তারে গাঁথা সবাই, আত্মিলীয় গাত্তি ও তার সঙ্গীরা, জিম কার্টার, আলভারেজ, শঙ্কর। রাত গভীর হয়েছে। কি ভীষণ শীত! একবার সে চেয়ে দেখলে কোয়োটগুলো এরই মধ্যে কখন আরো কাছে সরে এসেছে। অন্ধকারের মধ্যে আলো পড়ে তাদের চোখগুলো জ্বলছে। শঙ্কর একখানা জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই ওরা সব দূরে সরে গেল। কিন্তু কি নিঃশব্দ ওদের গতিবিধি, আর কি অসীম ধৈর্য ওদের! শঙ্করের মনে হলো এরা জানে শিকার ওদের হাতের মুঠোয়, হাত ছাড়া হবার কোনো উপায় নেই।
ইতিমধ্যে সন্ধেবেলার সেই ধূসর নেকড়ে বাঘটাও দুবার এসে অন্ধকারে কোয়রদের পেছনে বসে দেখে গিয়েছে। একটুও ঘুমোতে ভরসা হলো না ওর। কি জানি, কোয়ট আর নেকড়ের দল হয়তো তাহলে জীবন্তই তাকে ছিঁড়ে খাবে মৃত মনে করে। অবসন্ন ক্লান্ত দেহে জেগেই বসে থাকতে হবে তাকে। ঘুমে চোখ ঢুলে আসলেও উপায় নেই। মাঝে মাঝে কোয়টগুলো এগিয়ে এসে বসে ও জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই সরে যায়। দু একটা হায়নাও এসে ওদের দলে যোগ দিয়েছে। হায়নাদের চোখগুলো অন্ধকারে কি ভীষণ জ্বলে, কি ভয়ানক অবস্থাতে পড়েছে। জনবিরল বর্বর দেশের জনশূন্য পর্বতের ৩,৫০০ ফুট ওপরে সে চলৎ শক্তিহীন অবস্থায় বসে। গভীর রাত, ঘোর অন্ধকার, সামান্য মাত্র আগুন জ্বলছে। মাথার ওপর জলকণা শূন্য স্তব্ধ বায়ুমণ্ডলের গুণে আকাশের অগণ্য তারা জ্বলজ্বল করছে যেন ইলেকট্রিক আলোর মতো। নিচে তার চারধার ঘিরে অন্ধকারে মাংসলোলুপ নীরব নেকড়ে, কোয়ট, হায়ানার দল। কিন্তু সঙ্গে সঙ্গে তার এটাও মনে হলো বাংলার পাড়াগাঁয়ে ম্যালেরিয়ায় ধুঁকে সে মরছে না। এ মৃত্যু বীরের মৃত্যু। পদব্রজে কালাহারি মরুভূমি পার হয়েছে সে একা। মরে গিয়ে চিমানিমানি পর্বতের শিলায় খুদে রেখে যাবে নিজের নাম। সে একজন বিশিষ্ট ভ্রমণকারী ও আবিষ্কারক। এত বড় হীরের খনি সেই তো খুঁজে বের করেছে। আলভারেজ মারা যাওয়ার পরে সে বিশাল অরণ্য ও পার্বত্য অঞ্চলের গোলকধাঁধা থেকে একাই বের হতে পেরে এত দূর এসেছে। এখন সে নিরুপায়, অসুস্থ, চলৎ শক্তিরহিত। তবুও তো সে যুদ্ধছে, ভয় তো পায়নি, সাহস তো হারায়নি। কাপুরুষ, ভীতু নয় সে। জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা, না বাঁচলে তার দোষ কি? দীর্ঘ রাত্রি কেটে গিয়ে পূব দিক ফর্সা হলো। সঙ্গে সঙ্গে বন্যজন্তুর দল কোথায় পালালো। বেলা বাড়ছে, আবার নির্মম সূর্য জ্বালিয়ে পুড়িয়ে দিতে শুরু করেছে দিক বিদিক। সঙ্গে সঙ্গে শকুনির দল কোথা থেকে এসে হাজির। কেউ মাথার ওপর ঘুরছে, কেউ বা দূরে দূরে গাছের ডালে কি পাথরের ওপর বসেছে। খুব ধীরভাবে প্রতীক্ষা করছে। ওরা যেন বলছে, কোথায় যাবে বাছাধন, যে কতদিন লাফালাফি করবে করে নাও, আমরা বসি, এমন কিছু তাড়াতাড়ি নেই আমাদের। শঙ্করের খিদে নেই, খাবার ইচ্ছেও নেই, তবুও সে গুলি করে একটা শকুনি মারলে। রোদ ভীষণ চড়েছে, আগুন তাতা পাথরের গায়ে পা রাখা যায় না। এ পর্বত মরুভূমির সামিল, খাদ্য এখানে মেলে না, জলও না। সে মরা শকুনিটা নিয়ে এসে আগুন জেলে ঝলসাতে বসল। এর আগে মরুভূমির মধ্যেও সে শকুনির মাংস খেয়েছে। এরাই এখন প্রাণ ধারণের একমাত্র উপায়। আজ ও খাচ্ছে ওদের, কাল ওরা খাবে ওকে। শকুনিগুলো এসে আবার মাথার ওপর জুটেছে। তার নিজের ছায়া পড়েছে পাথরের গায়ে। সে নির্জন স্থানে শঙ্করের উদ্ভ্রান্ত মনে ছায়াটা যেন একজন সঙ্গী মনে হলো। বোধহয় ওর মাথা খারাপ হয়ে আসছে, কারণ বেঘোর অবস্থায় ও কতবার নিজের ছায়ার সঙ্গে কথা বলতে লাগলো। কতবার পরক্ষণের সচেতন মুহূর্তে নিজের ভুল বুঝে নিজেকে সামলেও নিল। সে পাগল হয়ে যাচ্ছে নাকি? জ্বর হয়নি তো? তার মাথার মধ্যে ক্রমশ গোলমাল হয়ে যাচ্ছে সব। আলভারেজ, হীরের খনি, পাহাড়, বালির সমুদ্র, আত্মিলীয় গাত্তি। কাল রাত্রে ঘুম হয়নি, আবার রাত আসছে, সে একটু ঘুমিয়ে নেবে। কিসের শব্দে ওর তন্দ্রা ছুটে গেল। একটা অদ্ভুত ধরনের শব্দ আসছে কোন দিক থেকে, কোনো পরিচিত শব্দের মতো নয়। কিসের শব্দ? কোন দিক থেকে শব্দটা আসছে তাও বোঝা যায় না, কিন্তু ক্রমশ কাছে আসছে সেটা। হঠাৎ আকাশের দিকে শঙ্করের চোখ পড়তেই সে অবাক হয়ে চেয়ে রইল। তার মাথার ওপর দিয়ে আকাশের পথে বিকট শব্দ করে কি একটা জিনিস যাচ্ছে। ওই কি এরোপ্লেন? সে বইয়ে ছবি দেখেছে বটে। এরোপ্লেন যখন ঠিক মাথার ওপর এলো, শঙ্কর চিৎকার করলে, কাপড় ওড়ালে, গাছের ডাল ভেঙে নাড়ল, কিন্তু কিছুতেই পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে পারলে না। দেখতে দেখতে এরোপ্লেনখানা সুদূর ভায়োলেট রঙের পল ক্রুগার পর্বতমালার মাথার ওপর অদৃশ্য হয়ে গেল। হয়তো আরো এরোপ্লেন যাবে এ পথ দিয়ে। কি আশ্চর্য দেখতে এরোপ্লেন জিনিসটা! ভারতবর্ষে থাকতে সে একখানাও দেখেনি। শঙ্কর ভাবলে আগুন জ্বালিয়ে কাঁচা ডালপাতা দিয়ে সে যথেষ্ট ধোঁয়া করবে।
যদি আবার এ পথে যায়, পাইলটের দৃষ্টি আকৃষ্ট হবে ধোঁয়া দেখে। একটা সুবিধে হয়েছে, এরোপ্লেনের ওই বিকট আওয়াজে শকুনির দল কোন দিকে ভেগেছে যেন। সেদিন কাটল। দিন কেটে রাত্রি হবার সঙ্গে সঙ্গে শঙ্করের দুর্ভোগ শুরু হলো। আবার গত রাত্রির পুনরাবৃত্তি। সেই কোয়োটের দল আবার এলো। আগুনের চারধারে তারা আবার তাকে ঘিরে বসল। নেকড়ে বাঘটা সন্ধে না হতেই দূর থেকে একবার দেখে গেল। গভীর রাত্রে আরেকবার এলো। কিসে এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়? আওয়াজ করতে ভরসা হয় না। টোটা মাত্র 2টি বাকি। টোটা ফুরিয়ে গেলে তাকে অনাহারে মরতে হবে। মরতে তো হবেই, তবে 2 দিন আগে আর পরে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। কিন্তু আওয়াজ তাকে করতেই হলো। গভীর রাত্রে হায়নাগুলো এসে কোয়োটদের সাহস বাড়িয়ে দিলে। তারা আরো সরে এগিয়ে এসে তাকে চারধার থেকে ঘিরে ধরলে। পোড়া কাঠ ছুঁড়ে মারলে আর ভয় পায় না। একবার একটু তন্দ্রা মতো এসেছিল, বসে বসে ঢুলে পড়েছিল। পর মুহূর্তেই সজাগ হয়ে উঠে দেখলে নেকড়ে বাঘটা অন্ধকার থেকে পা টিপে টিপে তার অত্যন্ত কাছে এসে পড়েছে। ওর ভয় হলো, হয়তো ওরা ঝাঁপিয়ে পড়বে। ভয়ের চোটে একবার গুলি ছুঁড়লে। আরেকবার শেষ রাতের দিকে ঠিক একই রকম হলো। কোয়োটগুলোর ধৈর্য অসীম। সেগুলো চুপ করে বসে থাকে মাত্র, কিছু বলে না। কিন্তু নেকড়ে বাঘটা ফাঁক খুঁজছে। রাত ফর্সা হবার সঙ্গে সঙ্গে দুঃস্বপ্নের মতো অন্তরিত হয়ে গেল কোয়োট, হায়না ও নেকড়ের দল। সঙ্গে সঙ্গে শঙ্করও আগুনের ধারে শুয়েই ঘুমিয়ে পড়ল। একটা কিসের শব্দে শঙ্করের ঘুম ভেঙে গেল। খানিকটা আগে খুব বড় একটা আওয়াজ হয়েছে কোনো কিছুর। শঙ্করের কানে তার রেশ এখনো লেগে আছে। কেউ কি বন্দুকের আওয়াজ করেছে? কিন্তু তা তো অসম্ভব। এই দুর্গম পর্বতের পথে কোন মানুষ আসবে? একটা মাত্র টোটা অবশিষ্ট আছে। শঙ্কর ভাগ্যের উপর নির্ভর করে সেটা খরচ করে একটা আওয়াজ করলে। যা থাকে কপালে, মরছেই তো। উত্তরে 2বার বন্দুকের আওয়াজ হলো। আনন্দে উত্তেজনায় শঙ্কর ভুলে গেল যে তার পা খোঁড়া, ভুলে গেল যে একটানা বেশি দূর সে যেতে পারবে না। তার আর টোটা নেই। সে আর বন্দুকের আওয়াজ করতে পারলে না, কিন্তু প্রাণপণে চিৎকার করতে লাগলো। গাছের ডাল ভেঙে নাড়তে লাগলো। আগুন জ্বালাবার কাঠকুটোর সন্ধানে চারিদিকে আকুল দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলো। ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার দল কিম্বার্লি থেকে কেপটাউন যাবার পথে চিমানিমানি পর্বতের কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু ফেলেছিল। সঙ্গে 7খানা ডবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি। এদের দলে নিগ্রো কুলি ও চাকর বাকর বাদে 9 জন ইউরোপীয়। জনচারেক হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম ও নিম্নতম থাকটাতে। হঠাৎ এই জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ শুনে ওরা বিস্মিত হয়ে উঠল। কিন্তু পুনরায় ওদের আওয়াজের প্রত্যুত্তর না পেয়ে ইতস্তত খুঁজতে বেরিয়ে দেখতে পেলে সামনে একটা অপেক্ষাকৃত উচ্চতর চূড়ো থেকে এক জীর্ণ ও কঙ্কালসার কোটরগত চক্ষু প্রেত মূর্তি উন্মাদের মতো হাত পা নেড়ে তাদেরকে বোঝাবার চেষ্টা করছে। তার পরনে ছিন্ন ভিন্ন অতি মলিন ইউরোপীয় পরিচ্ছদ। ওরা ছুটে গেল। শঙ্কর আবোল তাবোল কি বকলে, ওরা ভালো বুঝতে পারলে না। যত্ন করে ওকে নামিয়ে পাহাড়ের নিচে ওদের ক্যাম্পে নিয়ে গেল। ওর জিনিসপত্র নামিয়ে আনা হয়েছিল। ওকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। কিন্তু এই ধাক্কায় শঙ্করকে বেশ ভুগতে হলো। ক্রমাগত অনাহারে, কষ্টে, উদ্বেগে, অখাদ্য কুখাদ্য গ্রহণের ফলে তার শরীর খুব জখম হয়েছিল। সেই রাত্রেই তার বেজায় জ্বর এলো। জ্বরে সে অঘোরে অচৈতন্য হয়ে পড়ল। কখন যে মোটর গাড়ি ওখান থেকে ছাড়লো, কখন যে তারা সলসবেরিতে পৌঁছলো, শঙ্করের কিছুই খেয়াল নেই। সেই অবস্থায় 15 দিন সে সলসবেরির হাসপাতালে কাটিয়ে দিলে। তারপর ক্রমশ সুস্থ হয়ে মাসখানেক পরে একদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরে রাজপথে এসে দাঁড়ালো। সলসবেরি, কত দিনের স্বপ্ন। আজ সে সত্যিই বড় একটা ইউরোপীয় ধরনের শহরের ফুটপাতে দাঁড়িয়ে। বড় বড় বাড়ি, ব্যাংক, হোটেল, দোকান, পিচ ঢালা চওড়া রাস্তা, এক পাশ দিয়ে ইলেকট্রিক ট্রাম চলছে, জুলু রিক্সাওয়ালা রিক্সা টানছে, কাগজওয়ালা কাগজ বিক্রি করছে। সবই যেন নতুন, যেন এসব দৃশ্য জীবনে কখনোই সে দেখেনি।
লোকালয় তো এসেছে, কিন্তু একেবারে কর্পদক শূন্য। এক পেয়ালা চা খাবার পয়সাও তার কাছে নেই। কাছেই একটা ভারতীয় দোকান দেখে তার বড় আনন্দ হলো। কতদিন যেন দেখেনি স্বদেশবাসীর মুখ। দোকানদার মুসলমান, সাবান ও গন্ধদ্রব্যের পাইকারি বিক্রেতা। খুব বড় দোকান। শঙ্করকে দেখেই সে বুঝলে এ দুস্থ ও বিপদগ্রস্ত। নিজে 2 টাকা সাহায্য করলে ও একজন বড় ভারতীয় সওদাগরের সঙ্গে দেখা করতে বলে দিলে। টাকা দুটি পকেটে নিয়ে শঙ্কর আবার পথে এসে দাঁড়ালো। আসবার সময় বলে এলো, অসীম ধন্যবাদ টাকা দুটির জন্যে। আমি আপনার কাছ থেকে ধার নিলাম। আমার হাতে পয়সা এলে আপনাকে কিন্তু এ টাকা নিতে হবে। সামনেই একটা ভারতীয় রেস্তোরাঁ। সে ভালো কিছু খাবার লোভ সংবরণ করতে পারলে না। কতদিন সভ্য খাদ্য মুখে দেয়নি। সেখানে ঢুকে 1 টাকার পুরি, কচুরি, হালুয়া, মাংসের চপ, কেক পেট ভরে খেলে, সেই সঙ্গে 2-3 পেয়ালা কফি। চায়ের টেবিলে একখানা পুরনো খবরের কাগজের দিকে তার নজর পড়ল। তাতে এক জায়গায় হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা আছে, ন্যাশনাল পার্ক জরিপ দলের বিচিত্র অভিজ্ঞতা। মরুভূমিতে তৃষ্ণায় মৃতপ্রায় শ্রান্ত এক ভারতীয় আবিষ্কার, তার বিস্ময়কর অভিজ্ঞতার কাহিনী। শঙ্কর দেখলে তার একটা ফটোও ছাপা হয়েছে কাগজে। তার মুখে সম্পূর্ণ কাল্পনিক একটা গল্পও দেওয়া হয়েছে। এরকম গল্প সে কারো কাছে করেনি। খবরের কাগজখানার নাম সলসবেরি ডেইলি ক্রনিকল। সে খবরের কাগজের অফিসে গিয়ে নিজের পরিচয় দিলে। তার চারপাশে ভিড় জমে গেল। ওকে খুঁজে বের করার জন্য রিপোর্টারের দল অনেক চেষ্টা করেছিল, জানা গেল। সেখানে চিমানিমানি পর্বতে পা ভেঙে পড়ে থাকার গল্প বলে ও ফটো তুলতে দিয়ে শঙ্কর 50 টাকা পেলে। তা থেকে সে আগে সেই সহৃদয় মুসলমান দোকানদারের টাকা দুটি দিয়ে এলো। আগ্নেয়গিরিটার সম্বন্ধে সে কাগজে একটা প্রবন্ধ লিখলে। তাতে আগ্নেয়গিরিটার নামকরণ করলে মাউন্ট আলভারেজ। তবে মধ্য আফ্রিকার অরণ্যে লুকোনো এত বড় একটা আস্ত জীবন্ত আগ্নেয়গিরির গল্প কেউ বিশ্বাস করলে, কেউ করলে না। অবশ্যই রত্নের গুহার কথা সে কাউকে জানতে দেয়নি। দিলে দলে দলে লোক ছুটবে ওটার সন্ধানে। তারপরে একটা বইয়ের দোকানে গিয়ে একরাশ ইংরেজি বই ও মাসিক পত্রিকা কিনলে। বই পড়েনি কতকাল। সন্ধ্যায় একটা সিনেমায় ছবি দেখলে। কতকাল পরে রাত্রে হোটেলের ভালো বিছানায় ইলেকট্রিক আলোর তলায় শুয়ে বই পড়তে পড়তে সে মাঝে মাঝে জানলা দিয়ে নিচের প্রিন্স আলবার্ট ভিক্টর স্ট্রিটের দিকে চেয়ে চেয়ে দেখছিল। ট্রাম যাচ্ছে নিচ দিয়ে, রিক্সা যাচ্ছে, ভারতীয় কফিখানায় ঠুনঠুন করে ঘন্টা বাজছে, মাঝে মাঝে 2-4খানা মোটরও যাচ্ছে। এর সঙ্গে মনে হলো আরেকটা ছবি। সামনে আগুনের কুণ্ড, কিছু দূরে বৃত্তাকারে ঘিরে বসে আছে কোয়ট ও হায়নার দল। ওদের পেছনে নেকড়েটার 2 গোল গোল চোখ আগুনের ভাঁটার মতো জ্বলছে অন্ধকারের মধ্যে। কোনটা স্বপ্ন? চিমানিমানি পর্বত যাপিত সেই ভয়ঙ্কর রাত্রি, না আজকের এই রাত্রি? ইতিমধ্যে সলসবেরিতে শঙ্কর একজন বিখ্যাত লোক হয়ে উঠেছে। রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সব সময় ভর্তি। খবরের কাগজের লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপবার কন্ট্রাক্ট করতে, কেউ আসে ফটো নিতে। আত্তিলিও গাত্তির কথা সে ইটালিয়ান কনসাল জেনারেলকে জানালো। তার অফিসের পুরনো কাগজপত্র ঘেটে জানা গেল, আত্তিলিও গাত্তি নামে একজন সম্ভ্রান্ত ইটালিয়ান যুবক 1879 সালের আগস্ট মাসে পর্তুগিজ পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজডুবি হবার পর নামে। তারপর যুবকটির আর কোনো পাত্তা পাওয়া যায়নি। তার আত্মীয় স্বজন ধনী ও সম্ভ্রান্ত লোক। 1890 থেকে 95 সাল পর্যন্ত তারা তাদের নিরুদ্দিষ্ট আত্মীয়ের সন্ধানের জন্য পূর্ব, পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার কনসুলেট অফিসকে জ্বালিয়ে খেয়েছিল। পুরস্কার ঘোষণাও করা হয়েছিল তার সন্ধানের জন্য। 1895 সাল থেকে তারা হাল ছেড়ে দিয়েছিল। পূর্বোক্ত মুসলমান দোকানদারটির সাহায্যে সে ব্ল্যাকমুন স্ট্রিটের বড় জহুরি রাইডাল ও মর্সবির দোকানে 4খানা পাথর 32,500 টাকায় বিক্রি করলে। বাকি 2খানার দর আরো বেশি উঠেছিল, কিন্তু শঙ্কর সে 2খানা পাথর তার মাকে দেখাবার জন্য দেশে নিয়ে যেতে চায়। এখন বিক্রি করবার তার ইচ্ছে নেই। নীল সমুদ্র। বোম্বেগামী জাহাজের ডেকে দাঁড়িয়ে
পর্তুগিজ পূর্ব আফ্রিকার বেইরা বন্দরের নারিকেল বনশ্যাম তীরভূমিকে মিলিয়ে যেতে দেখতে দেখতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা। এই তো জীবন, এইভাবেই তো জীবনকে ভোগ করতে চেয়েছিল সে। মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। 10 বছরের জীবন উপভোগ করেছে সে এই 1.5 বছরে। আজ সে শুধু একজন ভবঘুরে পথিক নয়, একটা জীবন্ত আগ্নেয়গিরির সহ আবিষ্কারক। মাউন্ট আলভারেজকে সে জগতে প্রসিদ্ধ করবে। দূরে ভারত মহাসমুদ্রের পারে জননী জন্মভূমি পুণ্যভূমি ভারতবর্ষের জন্য এখন মন তার চঞ্চল হয়ে উঠেছে। তার মন উৎসুক হয়ে আছে কবে দূর থেকে বোম্বাইয়ের রাজাবাই টাওয়ারের উঁচু চূড়ো মাতৃভূমির উপকূলে সান্নিধ্য ঘোষণা করবে। তারপর বাউল কীর্তন গান মুখরিত বাংলাদেশের প্রান্তে তাদের শ্যামল গ্রামটি। সামনে আসছে বসন্তকাল। পল্লীপথে যখন একদিন সজনে ফুলের দল পথ বিছিয়ে পড়ে থাকবে, বউ কথাকাও ডাকবে তাদের বকুল গাছটায়, নদীর ঘাটে লাগবে গিয়ে ওর ডিঙি। বিদায় আলভারেজ বন্ধু, স্বদেশ ফিরে যাওয়ার এই আনন্দের মুহূর্তে তোমার কথাই মনে হচ্ছে আজ। তুমি সেই দলের মানুষ, সারা আকাশ যাদের ঘরের ছাদ, সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ। আশীর্বাদ করো তোমার মহারণ্যের নির্জন সমাধি থেকে, যেন তোমার মতো হতে পারি জীবনে, অমনি সুখ দুঃখে নিষ্পৃহ, অমনি নির্ভীক। বিদায় বন্ধু আত্মীয় গাত্তি, অনেক জন্মের বন্ধু ছিলে তুমি। তোমরা সবাই মিলে শিখিয়েছ চীন দেশের সেই প্রাচীন ছড়াটি কত সত্য। ছাদের আলসের চৌরস একখানা টালি হয়ে অনর অবস্থায় সুখে স্বচ্ছন্দে থাকার চেয়ে স্ফটিক পাথর হয়ে ভেঙে যাওয়া অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে। এখন জন্মভূমির টান বড় টান। এখন জন্মভূমির কোলে সে কিছুদিন কাটাবে, তারপর সে কোম্পানি গঠন করার চেষ্টা করবে। আবার শুধু রিক্টার্সভেল পর্বতে ফিরবে রত্ন খনির অনুসন্ধানে। খুঁজে সে বের করবেই। পরিশিষ্ট। সলসবেরি থাকতে শঙ্কর সাউথ রোডেশিয়ান মিউজিয়ামের কিউরেটর প্রসিদ্ধ জীবতত্ত্ববিদ ডক্টর ফিটজেরাল্ডের সঙ্গে দেখা করেছিল, বিশেষ করে বুনিপের কথাটা তাকে বলার জন্য। দেশে ফিরে আসার কিছুদিন পরে ডক্টর ফিটজেরাল্ডের কাছ থেকে নিম্নলিখিত পত্রখানা সে পায়। দ্য সাউথ রোডেশিয়ান মিউজিয়াম, সলসবেরি, রোডেশিয়া, সাউথ আফ্রিকা, 12th January 1911. Dear Mr. Chaudhary, I am writing this letter to fulfill my promise to you to let you know what I thought about your report of a strange three-toed monster in the wilds of the Richtersveld Mountains. On looking up my files, I find other similar accounts by explorers who had been to the region before you, especially by Sir Robert McCulloch, the famous naturalist, whose report has not yet been published owing to his sudden and untimely death last year. On thinking the matter over, I am inclined to believe that the monster you saw was nothing more than a species of anthropoid ape, closely related to the gorilla, but much bigger in size and more savage than the specimens found in the Ruwenzori and the Virunga mountains. This species is becoming rarer and rarer every day, and such numbers as do exist are not easily to be got at on account of their shyness and the habit of hiding themselves in the depths of the high altitude rainforest of the Richtersveld. It is only the very fortunate traveler who gets glimpses of them, and I should think that in meeting them he runs risk proportionate to his good luck. Congratulating you on both your luck and pluck, I remain yours sincerely, J.G. Fitzgerald.